নমস্কার সবাইকে। আমি অভিষেক রয়। আপনাদের সামনে উপস্থিত করলাম একটি চ্যানেল যার নাম ছায়ার কথা, যেখানে আমরা কিছু সত্যি ভৌতিক এবং আধ্যাত্মিক ঘটনা শুনব, যা ঘটে গেছে আমার বা আপনাদের জীবনে। আপনাদের তরফ থেকে একটু সাপোর্ট আর ভালোবাসা একান্ত কাম্য। আপনারা যদি ইউটিউবে শোনেন তাহলে ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি স্পটিফাই বা ফেসবুকে শোনেন তাহলে একটি লাইক আর ফলো করে দেবেন পেজটাকে। তাছাড়া আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6289136713 এই নাম্বারে শেয়ার করে দেবেন। আর আমাদের সেটা পছন্দ হলে আমরা আপনাকে কন্ট্যাক্ট করে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আপনারা শুনছেন তো শুরু করা যাক আজকের ঘটনা। আমার স্টুডিওতে আজকে আমার সাথে আমার মা বসে আছে। আমরা কেউই অত প্রফেশনাল স্টোরি টেলার না, বাট আমরা চেষ্টা করব যতটা আপনাদেরকে ফিল করানো যায় আমাদের এই দুটো স্টোরির মধ্যে দিয়ে। আর এইটা অ্যাকচুয়ালি স্টোরিও ঠিক না, এটা সত্যি ঘটনা, আমার মায়ের নিজের চোখে দেখা। তো চালু করা যাক আজকে দুটি ঘটনা। তো মাকে আমি ওয়েলকাম জানাই আমার স্টুডিওতে আসার জন্যে। আর মা, তুমি যদি কিছু বলো আর গল্পটা আমাদের সাথে শেয়ার করো। আমার নাম সুজাতা রয়। তো আমি আমারই চোখের সামনে আমার হয়ে গেছে, দেখেছি আমি, আমার চোখের সামনে আমি কিছু দেখেছি। তখন অনেকটা ছোট ছিলাম। তো ফার্স্ট যে ঘটনাটা বলবো সেটা খুব বেশি দিনের না, সেটা যথেষ্ট বড় অবস্থায়। তো আমার এক রিলেটিভ আছে নীল বলে, তো তার জীবনে ঘটেছে, কিন্তু সেটা খুবই চোখের সামনে একদম ঘটনাটা দেখেছি, তো যার জন্য খারাপও লেগেছে সেই সময়টা। আবার ওরও কিছু করার ছিল না, আমাদেরও কিছু করার ছিল না, ওর উপর দিয়ে যে ঘটনাটা ঘটে গেছিলো কিছু দিনের জন্য। যাক, আমি বলছি, সেটাই গল্পটা আমি শেয়ার করছি। তো সেই সময় ছট পুজো ছিল, তো আমরা লেকে গেছি। আমাদের বাড়ির সামনে একটা বড় লেক আছে, তো লেকে গেছি। ছট পুজো ছিল যেদিন আর কি, একদিন তো বিকেলবেলা হয়, একদিন সকালবেলা হয়। সকালবেলায় ভোরবেলায় সেটাই গেছি। তো যাওয়ার পরে সেটা, এবার ওখানে পুজো টুজো হচ্ছে। এবার সেই সময় আমার যে নীলের বউ, ও ছট পুজো করে, জলে নেবেছিল। ওর সঙ্গে ওদেরও রিলেটিভ ছিল, জলে না নেবে সেই সময় পুজো করছিল। কারণ বেশ ভোর ভোর হয়ে আসছে, সূর্য ওঠেনি, ভোর ভোর হয়ে আসছে। তো এবার নীলের যে বন্ধু বান্ধব ছিল ওরা সব চান করছিল। তো চান করতে করতে কিছুজন চলে এসছে, পাড়ে চলে এসছে। আর হঠাৎ করে দেখছি, মানে সেটা আমার চোখের সামনেই আমি দেখছি, একটা হাত নড়ছে কিছুটা দূরে, একটা হাত নড়ছে, হাতে জাস্ট রিস্টটা নড়ছে তখন। কিন্তু আমার মাথায় সেটার ঘরে ঘরে নেই, কিন্তু যে নীলের বউঠো জলে দাঁড়িয়ে ছিল, ওরা সেই সময় দেখছে যে কেউ একটা মনে হচ্ছে ডুবে যাচ্ছে বা কিছু, কেন ওরা তো জলে দাঁড়িয়ে পুজো করছিল। তো ওরা বুঝতে পারছে কেউ একটা কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছে হয়তো, কিন্তু অত লোক রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখলাম হাতটা নেই। হ্যাঁ, তো তারপরেই দেখছে, তারপরে খোঁজ 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 যে ও কোথায় গেল সেই সময় হঠাৎ যেতে, কিন্তু সেই ছেলেটাকে সেই মুহূর্তে আর কোথাও পাওয়া গেল না। তাই ওখানে মোটামুটি কতজন মিলে গেছিল ওখানে? এবার সেদিন তো লেকে প্রচুর লোক ছিল, কিন্তু ও যে মানে ডুবে গেছে, ডুবে যাওয়া মানুষকে না সেই সময় মানে তুলতে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়। তো যেগুলো যখন হাতে পায়ে লাগে, যারা সাঁতার কাটতে যায় তারাও অনেক সময় বলে তো যে ঝাঁঝিগুলো এতটাই ওপরে উঠে এসে জলে সমান সমান হয়ে গেছে, যেগুলো মানে কিছু মনে হবে যে একটা কিছু মানে কামড়াতে আসছে বা কিছু, যেহেতু লেকটা বড়, কিছু কামড়াতে আসছে বা কিছু, তখন মানে তখন অটোমেটিক ওখানে মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে একটা, বা মানে ভয়তেই মানুষের ভয়তেই ওখানে অর্ধেক সিটিয়ে যায়। লেকে এরকম অনেক ঘটনা ঘটেছে, লেকে প্রচুর লোক মারা গেছে, আগে তাও অনেক বেশি হতো। হ্যাঁ, লেকটা খুব খারাপ একটা জায়গা ছিল সেই সময়, যে প্রচন্ড মার্ডারও হতো। হ্যাঁ, এখন তো সেগুলো সেরকম কিছু আর হয়, সেরকম কিছু ঘটনা ঘটেই না, বা অনেক আত্মহত্যা হ্যান ব্যান অনেক কিছুই এখানে মানে লেকের উপর দিয়ে হয়ে গেছে। এখন তো প্রচুর গাঁট ফাট হয়ে গেছে, যার জন্য এখন আর এইসব ঘটনাগুলো খুব একটা ঘটে না। হ্যাঁ, তো যাই হোক, তো সেই প্রত্যেক বছরই সে মানে কিছু, এখন কয়েক বছর যাবৎ সেরকম মারা ঠারা যায় না, সম্ভবত শোনা যায় না, এতটাই গাঢ় হয়ে গেছে।
হ্যাঁ, কিন্তু কিছু বছর আগেও প্রত্যেক বছরে 3-4টে করে তো জলে ডোবা ছিলই। হ্যাঁ, এরকম ভাবে জলে ডুবতোই। সে যাই হোক, ওই ছেলেটি যখন ওইরকম হয়ে গেল, তারপর তো সবাই বাড়িতে, এবার নীলদের বাড়ি পাশাপাশিই থাকতো ছেলেটা, যাই বাড়িতে সবাই তো এলো, ওখানে পুলিশ টুলিশ সব গেল, সঙ্গে সঙ্গে ডুবুরিও না ভালো, সেদিনই ডুবুরি না বেজে, ডুবুরি খুঁজে খুঁজে সেদিন সারাদিন তন্ন তন্ন করে খুঁজে সেই ছেলেটিকে পাইনি। হ্যাঁ, তারপরের দিন আবার ডুবুরি নেমেছে। মানে লেকটা এতটাই ডিপ যে, মানে ডুবুরিরা যখন মানে নিচে গেছে, নিচের দিকে পুরোটাই গেছে, গিয়ে তারপর ছেলেটা দেখে যে নিচে হাঁটু গেড়ে পড়ে আছে। ওরা একটা জিন্সের প্যান্ট পরেছিল সেই সময়, জানিস তো, জিন্সের প্যান্টও মানে হয়তো খোলার চেষ্টা করেছিল। হ্যাঁ, খোলার চেষ্টা করেছিল, হাফ একটা পা দিয়ে বার করেছে, আর একটা পায়ের মধ্যে ছিল, এমনকি দুটো পায়ে আটকে গেছিল ওর, মানে এতে। এবার অনেক মানে মারা তো গেছেই সে। তারপরে সেই ওকে যাই হোক, পরের দিন তুলে নিয়ে এলো ওকে, নিয়ে এসে তারপরে ওর যাবতীয় যেগুলো সব করার, মানে পুলিশ আইনে যেগুলো সব করার ওগুলো তো করতে নিয়ে চলে গেল। এই ও ডুবুরিগুলো না উঠে তখন বলছে, বাপরে বাপ, লেকের মধ্যে এর মধ্যে কি আছে। ওরা হিন্দিতে বলছে, আমি বাংলায় বলছি। হ্যাঁ, যে ছোট ছোট মসজিদ, ছোট ছোট মসজিদ মসজিদ টাইপের রয়েছে। হ্যাঁ, অনেক পুরনো পুরনো মাছ রয়েছে, যেসব মাছের গায়ে প্রচন্ড শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, মানে এতটাই পুরনো লেকটা। এতটাই, হ্যাঁ। এমনকি আমার বাবা যখন বাবা ছিল, বাবা বলতো, বাবারা দেখেছে লেক কাটা, যখন লেক কেটেছে, মানে সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করা, সেগুলো এখনো সেই মাটির সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করাই আছে। হ্যাঁ, বাবারা মানে বাবারা বলতো যে এরকম লেক কাটার সময় এরকম এরকম হয়েছে। ওখানে যে ছোট ছোট মানে মন্দিরগুলো রয়েছে লেকের মধ্যে, জলের তলায় বলে, সেগুলোর মধ্যে বাবারা মানে মানে কিছু হয়তো মানে মানুষের মাথা বা কিছু এসবগুলো দিয়ে ওইগুলো করা নাকি ছিল সেই সময়। লেকটা হচ্ছে একটু মানে আমাদের কাছে এখনো সন্ধ্যের পরে যেন একটু মানে আতঙ্ক বা একটু গা ঝিমঝিম ব্যাপারটা থাকেই। হ্যাঁ, একটা ওখানে লেকে মানে রাত্রির হয়ে গেলে এই জিনিসটা আছে। তো যাই হোক, সেই সময় ওই ছেলেটাকে তো করলো, নিয়ে ঠিয়ে গেল কিছুদিন। মানে নীলের কথা বলছি আমি। হ্যাঁ, নিয়ে সেই সময় কাজ করতো। হ্যাঁ, তো একটা জায়গায় কাজ করার পরে এবার ও হঠাৎ ওখান থেকে বাড়ি এলো, আসার পরে হঠাৎ ওর শরীরটা খারাপ খারাপ, তাই শরীর তো স্বাভাবিক হতেই পারে খারাপ। হ্যাঁ, তখন এবার তো বলছি, কিছুদিন আবার একদিন পর বলছে যে আমার না ঘরে আমি শুতে পারছি না, আমার ঘর খুব ভয় লাগছে, ওই যে ওই বন্ধুটা মারা গেল, মনে হচ্ছে ও শুধু বলছে কি যে আমাকে, এই তোর কাছে সিগারেট রেখেছিলাম না, সিগারেটটা দে, তোর কাছে পয়সা রেখেছিলাম, পয়সা দে। হ্যাঁ, ওর সে ওর ওর গলায় কেউ যেন এই জিনিসটা চাইছে, ওর কাছে চাইছে যে এই নীল, টাকা দে, আমার সিগারেট দে। হ্যাঁ, এবার ও ভয়তে না ও রাত্রে ঘুমাতেই পারতো না। এবার ওর বিয়ে হয়ে গেছিল, ওর বউকে ও বলছে কি যে জানো আমার কাছে কেউ এরকম চায়। আর ওদের ঘরটা ঠিক টালির ঘর, একটু উঁচু, আর নিচটা তো মানে ওদের খাট পাতা আছে, কিন্তু একটা মাচা টাইপের করা আছে, মাচার উপরে আবার লোক থাকতে পারতো, মানে জাস্ট গিয়ে রাত্রে ঘুমাতে পারতো। টালির বাড়িতে দু শরীরে একটা থাপ মতো ওই রকম মাচা টাইপের একটা ঘর ছিল, মাচা টাইপের ঘর, ওদের মাচা টাইপের ঘর ছিল। তো ওপরে ওরা থাকতো, আর না না নিচে ওরা থাকতো, উপরে ওর ওর মানে নীলের বাবা মা থাকতো। তো হঠাৎ দেখতো যে ওরম বলাতে তখন নীল ও কি করলো, ওরা নিচে চলে এসে নিচে ওর সাথেই শুতো। তো দুদিন ওপরে কেউ শোয়েও নি, কেউ কেউ ছিল না ওপরে। কিন্তু তখন নীল বলছে কি যে আমার না ভয় লাগছে, ওপর থেকে কেউ একটা হাত বাড়িয়ে বাড়িয়ে মনে হচ্ছে যেন আমার কাছে সেই সিগারেট চাইছে, আর চাইছে, টাকা চাইছে। তা আমরা আবার বললাম যে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই সকালবেলা মন্দিরে গিয়ে কিছু একটু পুজো দিয়ে আর দিয়া, আর কাউকে কোনো ভিখারি বা কিছু কাউকে একটু পয়সা কিছু দিয়ে আয়, দরকার হলে সিগারেট কিনেও দিয়ে আসবি। কোনো এরকম ছেলে ভিখারি দেখলে একটা সিগারেট প্যাকেট কিনে তার হাতে দিয়ে দিয়ে আসবি। আর না হলে লেকের পাড়ে গিয়ে একটা সিগারেট, যেখানটা ও আর কি মারা গেছিল, তো সেখানে একটা সিগারেট প্যাকেট রেখে আসবি। ওকে বলেছিলাম, এবার ও যাই হোক সেটাও করেছিল। কিন্তু তারপরে হঠাৎ দেখছি একদিন ওর কেমন একটা ঘরে জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। কে, নীল? হ্যাঁ, আচ্ছা। ও যখন নীল ছড়াছড়ি করছে, তখন ওরা তো ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেছে। আমাদের ফোন করার পরে আমরা গেছি, গিয়ে ওর বন্ধু বান্ধবরাও এসেছিল সেই সময়, ওর বন্ধু বান্ধবরাও যারা আশেপাশে থাকে এসছে। এবার ওকে যে জিনিসপত্র ছড়ছে বলে যে ধরতে যাচ্ছে, ওকে সে আর 5-6 জন ছেলে মিলে ওকে আর ধরে রাখতে পারছে না।
মানে গায়ে এতটাই জোর, তখন অলরেডি পজেসড হয়ে গেছিল মনে হয়, তখন ওর শরীরে জিনিসটা মানে হয়তো সেই সময় চলে এসছে বা কিছু, বা আত্মাটা চলে এসেছিল। ওই আত্মাটা হয়তো চলে এসছে। মানে 4-5 জন বেশ স্বাস্থ্যবান ছেলে আর ওই একটা 26-27 বছরের ছেলেকে ধরে রাখতে পারছে না, তার গায়ে এত শক্তি, হ্যাঁ এত শক্তি। তারপরে সঙ্গে সঙ্গে আমার যে নন্দাই ছিল সে বললো কি, সে সামনে একটা তো মসজিদ আছে, তো ওকে একটু নিয়ে যায়, তাহলে ওকে ঝাড়িয়ে আসে, ওকে তো মনে হচ্ছে না যে ওর কোনো ওষুধে কোনো কাজ হবে, তো ওকে ঝাড়িয়ে নিয়ে আসে। সে বলতে কোনো রকমে সেই 5-6 জন মিলে মানে 3 জন 3 জন করে মনে হয় এপাশ ওপাশ করে ধরে ওকে নিয়ে গেছে, মানে প্যান্টটাকেও ধরে রেখেছে এরকম অবস্থা, হ্যাঁ নিয়ে গেল। কোমরে বেল্ট যেখানে পরে ওই প্যান্ট, হ্যাঁ হ্যাঁ প্যান্টও ধরে রেখেছে এরকম, ধরে নিয়ে ওকে মসজিদে গেল। সেদিন কোনো রকমে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে দিল, সেদিনও ঝাড়িয়ে দিল। চলে এলো। আসার পরেও দেখছে মানে তবুও কেমন একটা বক বক করছে, "এই আমাকে ছেড়ে দে, আমাকে কেন এখানে গেছিস, আমি লেকে যাব, আমি যেখানটা সেই ছেলেটা মারা গেছে ও শুধু সেইখানটা যেতে চাইছিল সেই সময়, শুধু সেখানে যেতে চাইছিল।" তো রাত্রির হয়ে গেছে, তখন আমরা আবার একটা জায়গায় নিয়ে গেলাম, বাইপাসের ধারে একটা তান্ত্রিক ছিল, সে কালী পুজো করে, তান্ত্রিক টুকটাক মানে এইসবগুলো দেখতো আর কি। তো সেখানেও নিয়ে গেলাম, সেখানেও বললো যে হ্যাঁ ওর শরীরে এরকম করেছে, ঠিক আছে আমি মাদুলি টাদুলি দিচ্ছি, ঝাড়িয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। যাই হোক সেদিনও ঝাড়িয়ে নিয়ে এসে কোনো রকম সেদিন রাত্রিটাও ওকে কাটা মানে হলো। তখন একটু ঠান্ডা ছিল, একটুখানি ঘুমালো, একটু বিস্কুট ফিস্কুট খেয়েছিল, কোনো খাবারও খাচ্ছে না সে, হ্যাঁ কিছু করছে না। তখন ও ঘরে সে কোনো রকমে থাকলো সেদিনটা, লাইট ফাইট ওরা জেলে রেখে ঘরে ঘুমালো। পরের দিন সকালে সে আবার তাণ্ডব চালু হয়ে গেছে তার, সে আবার ওরকম করছে, সেই জিনিস ফেলছে, ছোড়াছুড়ি করছে। সে তারপর তো সে মানে যেই বলেছে ওঝার কাছে নিয়ে যাব, চল তোকে একটা কোনো মসজিদে নিয়ে যাব, সে নাম শুনে, সে তার বাড়ি হচ্ছে সৌভূমির সামনে, লেক ডিস্ট্রিক্টের সামনে, তার বাড়ি হচ্ছে লেক ডিস্ট্রিক্টের সামনে। এবারে হচ্ছে সে ওখান থেকে বেরিয়ে গেট থেকে পুরো কাদাপাড়া মেন রোড ছুট মারলো। সে ছুটছে ওর পেছনে যে দৌড়াচ্ছে সবাই, এমনকি গাড়ি ফাড়ি চলছে, ও কোনো তোয়াক্কা করলো না, সে তার গায়ে এত শক্তি, সে দৌড়ে ছিটকে তাদের হাত থেকে দৌড়ে চলে গেল সেই ফুল বাগানের দিকে চলে গেল। এবার সামনে একটা মানে প্রায় অনেকটাই ডিস্টেন্স বলতে অনেকটাই, হ্যাঁ কাদাপাড়া বাজার থেকেও ফুলবাগান তো একটু তাও ডিস্টেন্স আছে। তারপর সে ওকে ধরলো সেই ফুলবাগান মোড়ে, সামনে যে গুদাস কলেজের যে জায়গাটা আছে, ওই গুদাস ওখানটা গিয়ে ওকে সেই ধরলো। তো সে 5-6 জন মিলেও ধরলো, লাস্টে ওকে বাইক নিয়ে পেছন তাড়া করলো যে ওর সামনে গিয়ে ওকে বাইক নিয়েও মানে এমনি দৌড়েও লোক ও পাচ্ছে তো না, দৌড়ে তো ওর সঙ্গে তো দৌড়ে পাচ্ছে না। লাস্টের বন্ধুরা দুটো বাইক নিয়ে সেই ওর মানে আগিয়ে গেল, গিয়ে ওকে সেই ওইখানে মানে বুদাস কলেজের ওখানে বিজি বেস বলে একটা জায়গা আছে, হ্যাঁ ওইখানে সে ওকে আটকালো। আটকে তারপর সে বাইকে তো তুলতে পারলো না, ওই অবস্থা যে লোকারণ্য ভিড় একটা হয়ে গেছে, ওরকম ভাবছে কি হয়েছে ছেলেটা, হ্যাঁ এরম করছে কেন। সে সবাই তো ভয় পাচ্ছে, ওর বউ তো ভয় সামনেই আসেনি, হ্যাঁ ওর সে ওরকম মানে লোক চোখ পোক লাল টকটকে, তারপরে গালাগাল দিচ্ছে বাজে বাজে, হ্যাঁ সে ধরে রাখা যাচ্ছে না এরকম। নিজের মধ্যেই তো নেই ও তো নিজের মধ্যে, ওর নিজের নাম জিজ্ঞেস করলেও বলছে না, যে তুই তোর নাম কি, তাও বলছে না, বলে আমি বলবো না, হ্যাঁ, বলে আমি বলবো না আমার ওর নাম কি। শুধু ওই লেকের ওইখানটাই যেতে চাইছিল যে আমাকে লেকের ওখানে নিয়ে চল, লেকের ওখানে নিয়ে চল, হ্যাঁ আর আমাকে আমার সিগারেটের পয়সা নিয়েছিস কেন দে, আমার সিগারেটের পয়সা নিয়েছিস কেন দে, হ্যাঁ কিন্তু ওই রাখতে দিয়েছিল, যে ও যখন জলে নেমেছিল তখন কিন্তু মানে যে মারা গেছিল জলে সেই হ্যাঁ রাখতে দিয়েছিল সেই রাখতে দিয়েছিল নীলকে, যে সিগারেটের পয়সাটা রাখ, এই এই পয়সাটা রাখ আর আচ্ছা, সিগারেটের বাক্সটা রাখ, এটা রাখ, হ্যাঁ কিন্তু সেই ওই কথাটা কপচাচ্ছে, কিন্তু উম কি- সেই কথাটা বলছে, কিন্তু ও আর ও নিজের নাম ঠাম আর কিছু বলছে না। তারপরে ওকে আমরা একটা জায়গায় এরকম গাড়ি করলাম, গাড়ি করে ওকে এতে নিয়ে গেলাম, বারাসাতে। বারাসাতে একটা উম একজন এরকম মানে ছাড়াই ঠাড়ায় এইসব মানে উপরেই সব ধরলে ঠরলে এইসব যে ছাড়াই ঠাড়ায়, ওনার কাছে নিয়ে গেলাম। বারাসাত ছেড়ে বামুনগাছি বলে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে গেছিলাম। সেই ওখানে নিয়ে গিয়ে ওখানে কিছুতেই তো যাবে না, সে যাওয়ার সময় ও সেই কেমন মানে কেমন টাইপের একটা হয়ে সেই তার শরীরে জোর শক্তি, বা তার যে পাশে মা বসে আছে, বউ বসে আছি, আমরা বসে আছি, ও আমাদের চিনছেই না। ওর মানে আচরণটাই একটা অন্যরকম, ও আমাদের চিনছে না, আমাদের সঙ্গে কথা বলছে না। আমরা এতটা ফুলবাগান থেকে যে আমরা এতটা রাস্তা গেছি সেই বামনগাছি পর্যন্ত, ও না মানে
কি বলবো, আমাদের সঙ্গে একটা কথাও বলেনি, শুধু বাইরের দিকে তাকিয়ে কাছে বাইরে। আমি আমরা কাঁচ পাঁচে তুলে দিয়েছিলাম যাতে ও কোনো রকম না ছিটকে বেরাতে পারে, ওকে মধ্যিখানে বসিয়ে রেখে, মানে এরকম ভাবে আমরা ওকে শক্ত করে নিয়ে গেছি। এই যাওয়ার পরে সে ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা বললাম এই এই ঘটনা হয়েছিল, তো এই ঘটনার পরে ওর এরকম আচরণ করছে। তা উনি তো খুব একটা বড় ওঝা ছিল, হ্যাঁ, বড় ওঝা ছিল। তা সে দেখে তখন বললো যে ঠিক আছে তোমরা এখান থেকে, আমাদের সবাইকে সরিয়ে দিল ওখান দিয়ে। হ্যাঁ, সরিয়ে দেওয়ার পর তারপরে ওর সঙ্গে কথা বললো। এবার কথা বলার পরে তখন তো জানি না যে ওর সঙ্গে কি কথা বলছে। হ্যাঁ, তোমাদের তখন বার করে দিয়েছিল? আমাদের তখন বার করে দিয়েছিল, শুধু ও একাই ছিল ওখানটা। হ্যাঁ, থাকার পরে তখন বললো যে ও, এবার আমরা চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা যখন গেলাম তখন দেখলাম ও কিছুটা একটা ঝিমিয়ে আছে। ওর মাকে জিজ্ঞেস করলো যে আমাকে আমি এখানে কেন, হঠাৎ করে জিজ্ঞেস করলো আমি এখানে কেন। তখন কিন্তু ওর মাকেও চিনতে পারলো, বাবু জিজ্ঞাসা করলো আমি এখানে কেন। তখন বললো না না কিছু না, এমনি তোকে নিয়ে এসেছি। ওকে তখন এই কথাটা বললো যে দাদা তোকে এমনি একটু দেখাতে নিয়ে এসেছিলাম, তো শরীরটা খারাপ করছিল ওই জন্য। হ্যাঁ, তারপরে ওকে ওখান থেকে তখন উনি বোঝাটা বললো যে যে ওকে ও ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ওকে যখন ওই ঘরে নিয়ে গেল তখন আমরা কয়েকজন এই ঘরে এলাম। হ্যাঁ, এসে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন ওঝাটা বলছে যে ওই ছেলেটা তো ওকে ওর শরীরে প্রবেশ করেছেই, প্লাস ওকে যখন জিজ্ঞেস করছে তোর শরীরে কে কে আছে বল, ওর শরীরে আর একটা কোনো মেয়ে জিনও ঢুকে গেছিল। বাপরে, মানে হুম, দুজন মিলে প্রসেস করেছিল একজনকে? হুম, মানে বললে এখনো আমাদের গায়ে গায়ে, কাঁটা, সত্যি শুনেই তো আমার গায়ে এখনো কাটা মানে দিচ্ছে যে। বললেই গায়ে একটা কাঁটা দেয়। ওর শরীরে কোনো মেয়ে জিনও ঢুকেছিল, মানে মেয়েও ঢুকেছিল ওর শরীরে। আচ্ছা। এবার দুজন মিলে ওর শরীরে যে এমন ভাবে অ্যাটাক করেছে যে আমাদের ওখানে শুনে তো আমাদেরই ভয় লাগছে, আর এখন যে বলছি তাতে আমাদের গায়ে শিরশির করে কাটা দিচ্ছে। হ্যাঁ, দেওয়াতে তখন জিজ্ঞাসা করেছে যে তুই কেন এসছিস, তো এসি সব ওকে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, তো তখনই ও বললো যে ওই লেক থেকেই ওকে ধরেছে, আমার ছেলেটা ধরেছে লেক থেকে। আর লেক থেকে ও যখন সিগারেট দিতে গেছিল তখনই ওর উপরে কোনো দৃষ্টি পড়েছিল। আর হচ্ছে কি ওরিয়েন্টে যে ও, মানে ও যে ওরিয়েন্টের সামনে কাজ করতো, হুম, তো ওইখানে মেয়ে ভূতটা কোথাও হয়তো বাথরুম টাথরুম করছিল। এর জন্যই আমি সবসময় বলি যে যেখানে সেখানে বাথরুম করাটা উচিত না, রাত বেরাতে বা দুপুরবেলা, বা এইগুলো খুব একটু মেনে চলার জন্য। হ্যাঁ, তো ও ওই বাথরুম করেছিল, সেখান থেকে কোন একটা মেয়ে জিন ওর শরীরে প্রবেশ করেছিল। সে যাই হোক, তারপরে ওখান থেকে গিয়ে ওইগুলো সব ঝাড়িয়ে ঠাড়িয়ে যখন সেই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে আসি, সেই ছেলেটা দিব্যি কথা সুন্দরভাবে কথা বলতে বলতে কথা বলতে বলতে বা বাড়ি এলো, বা মানে কিছুক্ষণ পরে সে আবার বললো আমাকে খুব খিদে পেয়েছে। যে ছেলেটা 3 দিন 4 দিন ধরে কিছু আমরা খাওয়াতে পারিনি, সে বলছে আমার খিদে পেয়েছে। হ্যাঁ, খেলো বা কথা বললো, তখন সেই শরীরে আস্তে আস্তে শরীরটা সুস্থর দিকে ফিরে এলো। হ্যাঁ, ফিরে এলো। যাক, মানে এটা শুনেও মানে একটা গায়ে অদ্ভুত ধরনের কাটা দিল গল্পটা শুনে। মানে একটা মানে দুজন মিলে একজনকে প্রসেস করেছে, মানে এটা একটা মানে মানে আমার অভিজ্ঞতা, অবিশ্বাস্য মানে একটা মানে ঘটনা আর কি। মানে কিন্তু কি এইগুলো বলবো। এইগুলো ব্যাপার চোখের সামনে না দেখলে এটা অনুভব করা যায় না সেই ছেলেটার কি দৃশ্য ছিল। মানে দৃশ্য এত খারাপ ছিল, মানে এই সময় যে ওকে নিয়ে ও কি পাগল হয়ে গেল না কি হলো, তখন তো আমরা কিছু ভেবেই উঠতে পারছিলাম না যে ওর যে মানে এত শরীরে শক্তি এসে গেল যে তখন কিছু বলার নেই একদম। যে সেই ছেলেটা আবার একদম ঠান্ডা, মানে জল হয়ে গেল যখন আমরা ওখান থেকে ঘুরে এলাম। মানে দুজন মিলে প্রসেস করেছিল, মানে একটা ছেলেকে 3-4 জন মিলে কন্ট্রোল করতে পারছিল তিন না। চারজন, চার পাঁচ ছজন, আচ্ছা, 5-6 জন মিলে কন্ট্রোল করতে সেই পারছিল ছেলেটার না, ভাবা শরীরে যায় একটা এত মানুষের মধ্যে কত জোর চলে শক্তি এসেছিল। চলে এলো যে সে ফুলবাগানের কাছাকাছি পর্যন্ত দৌড়ে চলে গেল, তাকে কেউ ধরতে পারলো না, মানে এমনকি গাড়ি ঘোড়ার মেন রাস্তা রাস্তা। দিয়ে, মেন রাস্তা দিয়ে দৌড়ে চলে গেল, কেউ ধরতে পারলো। প্লাস সব থেকে বড় কথা হচ্ছে বাইক নিয়ে ধাওয়া করতে হচ্ছে পেছনে, মানে ধরার জন্য, মানে এতটাই জোরে তখন দৌড়াচ্ছিল। এইটা একদমই খুব বেশি দিনের ঘটনাও না, এটা খুব মানে মানে 6-7 বছর আগের ঘটনা এটা আচ্ছা। জাস্ট। হ্যাঁ, এই ঘটনাটা ঘটে তো গেছে। যাক, গল্পটা খুবই ভালো লাগলো, গায়ে কাটা দেওয়ার মতন গল্প বেশ। আহ তো মোটামুটি কি বলবো, মানে মানে মুখ বলার মতন ভাষা পাচ্ছি না, মানে সত্যি মানে দুজন, মানে দুটো আত্মা একজনকে প্রসেস করেছে এরকম, মানে একটা আলাদাই ব্যাপার স্যাপার। তো আহ চলে যাবো এবার সেকেন্ড গল্প, যেটা মা বললো শেয়ার করবে, যেটা তো আহ যাওয়া যাক সেকেন্ড গল্পতে, যেটা মা শেয়ার করবে।
আর একটা একটা গল্প, একটা তো বললাম সত্যি ঘটনাই, ওটা গল্প তো না, ওটা সত্যি। এটাও একটা সত্যি ঘটনা, এটাও আমার চোখের সামনে ঘটে গেছে। তবে এটা এটা অনেক দিন আগে, এটা প্রায় 27-28 বছর আগের কথা। হুম। সে আমার এক দিদি ছিল, আমার মাস্তুতো দিদি আর কি। হ্যাঁ। সে দিদি ছিল, সে তখন পড়াশোনা করতো আর আমি ছোট, মানে 28-29 বছর আগের কথা বলছি তো। তো আমি তখন ছোট ছিলাম। হ্যাঁ, আবার হচ্ছে সে হচ্ছে এতে শিয়ালদায় একটা কলেজে পড়তো, শিয়ালদায় কলেজে পড়তো। তো ওখান থেকে আসার সময়, আসার সময় না তাও, ওখান আসার সময় ওর একটু শরীরটা খারাপ করেছিল, ওখানেই শরীরটা খারাপ করেছিল। ওরা আসলে মাসিরা থাকতো বামুনগাছিতে সেই সময়, বামুনগাছিতেই থাকতো। আর ওখানে শিয়ালদায় পড়তে আসতো দিদি আর কি। দিদি এসে তো ওখানে শরীরটা খারাপ করাতে আমাদের বাড়িতে যেহেতু ফুলবাগানে, তো ওর বন্ধু বান্ধব বা দিদি আমাদের কাছেই মানুষ হয়েছে, বেশি টাইমটা আমাদের কাছেই থাকতো। তো দিয়ে এসছে, ও তখন বন্ধু বান্ধবকে বলেছে আমাদের বাড়ির ঠিকানা, তো আমাদের বাড়িতে ও দুটো বন্ধু এসে দিয়ে গেছে। দিয়ে গেছে, ভালো কথা। তারপরে দেখলাম গায়ে জ্বর ছিল, মানে আমি তো বলছি না, আমার আমার মাঠা, আমি ছোট, আমি সবই দেখেছি, কিন্তু আমার কিছু তো করার তো সেই সময় মাথার এই থাকে না। হ্যাঁ, তো যাই হোক, তখন আহ, এ করলো, জ্বরের ওষুধ ফষুধ দিল, মাসিকে খবর দিল, মাসিও এলো আমাদের বাড়িতে। এবার দু চার আছে। এবার দেখ আমার বাবা যেহেতু, আমাদের দেশ হচ্ছে বসিরহাটের দিকে, তো তো এইসব মানে তখন তো, তখনকার দিনে তো এইসব ঘটনাগুলো, এই ভূত ফুত হ্যান ত্যান এগুলো তো খুব ছিলই। এইসব তখন লোকের মুখে মুখে শোনাও যেত, এরকম কিছু কিছু সত্যি ঘটনা শোনাই যেত। হ্যাঁ। তো আমার বাবা বললো যে তোর ওর না চাউনিটা ঠিক ভালো লাগছে না আমার। হ্যাঁ, জ্বরের ওষুধ খাচ্ছে, জ্বর কমছে না, আর ওর চাউনিটাও না আমার ঠিক ভালো লাগছে না। ও না চাউনিটা বলতে, ও সবসময় না ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো। হ্যাঁ, ও নিচের দিকে খুব কম তাকাতো, নিচের দিকে তাকালেও সঙ্গে সঙ্গে তাকিয়েই আবার উপরে সিলিংয়ের দিকে তাকাতো। মানে অল টাইম চোখটা উপর দিকে করে চোখটা থাকতো। না, ওর চোখটা ওর সবসময় ওপর দিকেই থাকতো। হ্যাঁ, তখন বল না, এ তো ঠিক ভালো লাগছে না। আমার প্রথমে বাবাই বললো যে ওর চাউনিটা না আমার ঠিক ভালো লাগছে না। ওকে আমার যেহেতু আমাদের দেশ তো বললাম বসিরহাটের দিকে, তো ওখানে খোলাপাতা বলে একটা জায়গা আছে। তা বলছে যে ওকে ওখানে, এবার ওই যে যে ওঝারা ছিল, ওই ওঝাটাকে বাবারা মামা মামা বলে আর কি ডাকতো। হ্যাঁ। তো সেই বাবা বললো যে তাহলে ওনাকে মামার কাছে নিয়ে যাব। হ্যাঁ, কালকে সকালে ওকে মামার কাছে নিয়ে যাব, এরম বললো। যে বলে টলেছে, যাই হোক রাত্রিবেলাটা ও খুব একটা উৎপাত করেনি, সেই সময় খুব একটা উৎপাত করেনি। এবার ওঝার কাছে নিয়ে যাবো বলে তারপর আবার ঘুমিয়ে ঠুমিয়ে পড়েছি সবাই। হ্যাঁ। এবারে আমার তো অত তখন জ্ঞান অত বুঝলাম না। তারপর ঘুমিয়ে ঠুমিয়ে পড়া হলো। পরের দিন সকালবেলা আমার মা, আমার মাসি, আমার বাবা আর কি ওকে নিয়ে ওই খোলা পাতায় যাবে। এবার যাবে যখন, হ্যাঁ, ও না হঠাৎ করে আমাদের বাড়িতে ফুল বাগান, তা একটু একটু হেঁটে যেতে হয় ফুলবাগান মোড়টায় যেতে গেলে। তো একটুখানি গিয়ে ও রাস্তার মধ্যে ধপাস করে বসে পড়লো। ও যে বসে পড়লো, ওকে আর তুলতে পারছে না। আমার বাবা, আমার মা, মানে মা মাসি, মানে দুজন, একটা মেয়ে মানুষ, তখন ওর বয়স কত হবে, বয়স খুব বেশিও না, 18-19 বছর বয়স। 18-19 বছর বয়সে তিনজন মিলে হঠাৎ হ্যাঁ, 18-19 বছরের একটা মেয়ে, ছেলেও না, ওকে তুলতে পারছে না, বলে আমি যাবো না, যাবো না বলে রাস্তার মধ্যে বসে বসে কাঁদতে বসে গেছে। হ্যাঁ। তখন বলছে আমি যাবো না, বলছে ঠিক আছে। সে যাবে না, তাকে তাও যাই হোক কোনো রকমে, তখন তো এত গাড়ি ঘোড়া করে যে নিয়ে যাব বা কিছু, অত সেই সময় এতটা অ্যাভেলেবেল ছিল না। সে বাস ফাস এই যাবো, এরকমই একটা ব্যাপার ছিল। হ্যাঁ। তো আগের মানুষ তোরা, তো যে কোনো রকমের ফুলবাগান নিয়ে গেছে, ওখান থেকে বাসে উঠিয়েছে। বাসে ওঠানোর পরে সেই খোলা পাতায় নামিয়েছে। খোলা পাতায় গিয়ে যেই গেছে, গিয়ে সে আর বাস স্ট্যান্ড থেকে, আর ও যে ওঝাটার বাড়িটা ওটা একটু মানে গ্রামের মধ্যে, তো একটু দূরেই ছিল, তো তো রাস্তার ধারে বাড়ি না, একটু দূরেই ছিল। হ্যাঁ। এবার গেছে, সে ওখান থেকে নিয়ে বাস থেকে নেবে, আর ওকে নিয়ে যেতে পারছে না। সে ওখানে ও সেই টানতে টানতে নিয়ে যাওয়ার মতো কাঁদছে, রাস্তার মধ্যে এবার কাঁদছে, আমি যাব না বলে বসে পড়ছে। কেন আমাকে নিয়ে এসছিস সেখানে, তখন বাবাকে হঠাৎ করে তুই তো কারি, কেন আমাকে নিয়ে এসছিস সেখানে, বাবার নাম ধরে এমন বলতো, কি বলতো, বাবাকে নাম ধরে ডাকছে ও। হ্যাঁ, তখন যে আমাকে কেন এখানে নিয়ে এসছিস। হ্যাঁ, আমাকে ওঝার কাছে নিয়ে যাবি, আমি যাব না, আমাকে নিয়ে চল দেখি কিভাবে নিয়ে যেতে পারিস বলে, সে তাও কোনো রকমে সে টানতে টানতে একটা ভ্যানের ওপর তুলেছে ওকে। ভ্যানের ওপর সেই ধরে, যে তিনজন তিন দিকে বসে ওকে ভ্যানের মধ্যে বসিয়ে চেপে ধরে না ওকে নিয়ে গেছে ওঝার বাড়িতে। ওঝার বাড়িতে নিয়ে যাওয়াতে তারপরে ওকে ওখানে জিজ্ঞাসা করলো, ওখানে
ওই টুকটাক যা সব করে আর কি, ওরা সব ঝাড়ান ঝুড়ুন করলো। করার পরে তখন বললো যে এই ওর শরীরে তোর নাম কি, তোর নাম কি, ওকে জিজ্ঞাসা করেছে। তখন ও একটা নাম বলেছে, নামটা ঠিক আমার না এখন মনে নেই, না একটা নাম বলেছে যে আমি ওর শরীরে, এবার ওটা রিলেটিভেরই মধ্যে, মানে আমাদের রিলেটিভেরই মধ্যে কেউ একজন ওকে, আমার প্রসেস করেছে, মানে রিলেটিভের কোনো রিলেটিভ বলতে মানে ওর হয়তো কাকা কি আমার জেঠি, আমার জেঠুও তো আত্মহত্যা করেছে, যে মানে কে ঠিক আমার সঠিক মনে নেই আমি এই মুহূর্তে। যাই হোক, ওর শরীরে একটা কিছু মানে নিজের রিলেটিভের যে আত্মহত্যা করেছিল কেউ একটা ওর শরীরে মানে ঢুকেছে। হ্যাঁ, ঢোকার পরে তখন বললো যে কেন শরীরে ঢুকেছিস, বলছে বলছে যে হ্যাঁ কেন আসবো না, আমার কথা কি তোরা মনে রাখিস কিছু। তখন ও কিন্তু ওঝাটার কাছে এসব কথা বলছে যে আমার কথা তো সব এখন ভুলেই গেছে, আমাকে যে মালা দিত খুব দেখতাম, তারপরে কি মানে কিছু মিষ্টি মিষ্টি হয়তো দিত সেই সময়, সে মালা মিষ্টি মিষ্টি যেমন কেউ মারা গেলে দেয় তো ওরকমই দিত, এখন তার এগুলো কেউ মনেই রাখে না, মানে এরকম ভাবে বলছে একটা মানে ওর মধ্যে আর কথাটা কেমন সে গেঙে গেঙে নাকে নাকে একটা কথা বলছে। বলার পরে বলছে, তখন বলছে যে হ্যাঁ সব সব তোকে দেওয়া দেওয়া হবে, তখন ওঝাটা আর কি, আমার বাবা ঠাবা সব সামনেই ছিল, হ্যাঁ তোকে সব দেওয়া হবে, তুই এখন কি করে ছেড়ে যাবি বল, ওর শরীর থেকে তুই কেন ওর শরীর ঢুকেছিস, ওগুলোকে সে ঝাঁটা পিটা ফিটা এইসব করছে, হ্যাঁ ঝাঁটা দিয়ে মারছে, এই করছে, এইসব করছে। তখন তখন বলছে যে না আমাকে ছেড়ে দে, তখন আমার বাবাও না বলেছে যে তারা একটু এই সামনে হলুদ পরা দে তো ওকে। হ্যাঁ, তখন বলছে না আমাকে কিছু দিতে হবে না, আমাকে কিছু দিতে হবে না, আমি চলে যাব। তখন ওঝাটা বলছে যে তুই যাবি তাহলে কি করে বুঝবো, না ওদের বাড়ির সামনে একটা জাম গাছ ছিল, মানে ওঝাটার বাড়ি থেকে একটু করে দূরে একটা পুকুরের পাশে একটা জাম গাছ ছিল। হুম, তখন বলছে যে আমি ওই জাম গাছের ওখানে যাবো, গিয়ে ওকে ছেড়ে দেবো। তখন বলছে যে কি নিয়ে যাবি মুখে বল, কলসি নিবি না জুতো নিবি, তখন বলছে না আমি কলসি নেবো না, আমি জুতো নেব, বলে সেই একটা মুখে করে একটা চটি, চামড়ার চটি, মুখে করে একটা চামড়ার চটি নিয়ে গিয়ে নিয়ে নিয়ে ওকে কেউ মানে ধরতে বারণ করলো যে ওকে কেউ ধরবে না এখন। হ্যাঁ, এবার ওখানেও কিছু সব টুকটাক গ্রামের লোকজন, তারা সেই ভিড় হয়ে গেছে সেই সময়। হ্যাঁ, তারপর ওই চটিটা নিয়ে সেই জামতলা, ওই পুকুর পাড়ে জামতলা ওইখান পর্যন্ত ও গেল, গিয়ে ও পড়ে গেল ধপাস করে। পড়ে যাওয়ার পরে ও সেন্সলেস মতন একটা হয়ে গেছে। তারপরে ওখানে আবার জল ফল ছিটা ফিটা দিয়ে ওকে আবার ওই এর কাছে নিয়ে এলো, ওই ওঝাটার কাছে। তখন বললো যে ওর শরীর থেকে এখন জিনিসটা বেরিয়ে গেছে, আর ওই যে মানে সেন্সলেস হয়ে গেছে, বললো এটা এখন ওর হবে, কিছুক্ষণ থাকবে, তারপরে ও আস্তে আস্তে ঠিক হবে। তারপর সেই ওখান থেকে ওই জল ফল দিয়ে আবার মাদুলি সাদুলি দিয়ে, হ্যাঁ, তারপর সেই মেয়ে মানে একটু ও তো একটু অসুস্থ বোধই করছিল, কেন ওর শরীরে যেটা ছিল সেটাও একটা জিন ছিল। হ্যাঁ, এবার জিন টাইপের কিছু ছিল, মানে মারা যাওয়ার পরে এ হয়েছিল জিনের সাথে, মানে যে রিলেটিভ ছিল তারা হয়তো মানে একসঙ্গে, আহ, মানে জানি না, আমরা তো আর সেটা চোখে দেখি না, হয়তো মানে যে আমাদের রিলেটিভ মারা গেছে তার সঙ্গে হয়তো ওদের বন্ধু বান্ধব ওপরে গিয়ে কি হয় না হয় সেসব তো আর আমরা বলতে পারবো না, মানে শরীরে ওর এরকম ছিল, মানে রিলেটিভের আত্মার সাথে মানে কোনো একটা জিন হয়তো একসাথে একসাথে হয়তো। মিলে গিয়ে আবার হ্যাঁ, মানে এবার আমরা তো ওঝার মুখে শুনছি যে ওর শরীরে নাহলে এত শক্তি ওকে মানে থাকতো না, যদি একজন ধরতো কিছু হতো না, মানে শুধু দৃষ্টি পড়তো কিছু হতো না, রীতিমতো দৃষ্টি না, শরীরে জিনিসটা গুলে গেছিল একটা। হ্যাঁ, উনি যেটা বললো ওদের ভাষায়, যদি এইটা অনেকদিন থাকতো থাকতো তাহলে ও হয়তো মারাই যেত, হয়তো। এমন দুজন মিলে ঢুকেছে হ্যাঁ, এখন জিন, ও তাহলে মারাই যেত, মানে ও এমনকি এটাও বললো যে আমি তোদের সংসারে একজনকে মেরে দেবো, এটাও মুখ দিয়ে তখন বার মানে করছে। যখন ছাড়বে তখন বলছে একজনকে অলরেডি একটা আত্মা নিয়ে যাবে, একজনকে মারবো, একজনকে এই সংসারে একজন কিছু হবে, একটা অঘটন ঘটবে এই সংসারে, মানে রীতিমতন ও বলছে এই সংসারে একজন অঘটন ঘটবে। হ্যাঁ, এরকম বলে এ তো মানে ভয়ঙ্কর মানে। হ্যাঁ, যাই হোক ঘটনা কিছু ঘটেনি, ডাইরেক্ট ওইভাবে বলেছে, কিন্তু যাই হোক কিছু ঘটেনি। ওখান থেকে ওঝার ওখান থেকে ওইসব জল পোড়া তেল পোড়া মাদুলি এসব নিয়ে এসে, যাই হোক এসবগুলো মানে এগুলো কি এগুলো এগুলো একদম চাক্ষুষ চোখের সামনে আমরা দেখেছি বলতে বাবা মা তো দেখেছে, আর আমার ঘরে এসেছিল, আমার ঘরে এসেছে যখন আমি, তখন যেটুকুনি ওর চোখ চাউনি ফাউনি, হ্যাঁ ওর আচরণ এইসবগুলো দেখেছি, স্বাভাবিক ভয় লাগাই কোনো কথা।
মানে মানে আমরা জানি না দর্শকরা বা আপনারা কতটা কি ফিল করতে পারছেন। এবার ধরুন যদি আপনার সামনে এরকম কিছু ঘটে যাচ্ছে, যেমন আমার মায়ের সামনে ঘটেছে ব্যাপারটা, মানে মানে এগুলো আমরা জীবনে মানে কোনো সময় ভুলতেই পারি না, মানে ভুলতেই পারি না, আমাদের চোখের সামনে অল উঠে টাইম আসে। তোমাদের চোখের সামনে হ্যাঁ, ফ্ল্যাশব্যাক হতেই থাকছে এইসব ঘটনা, এখন মানে আর এখনো আমাদের ওই জিনিসগুলো কিছু কিছু সময় মনে পড়ে, ভাবি যে তখনকার এইসব ঘটনা। এখন তো এইসব দিনে ঘটনা খুব কমই আসে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে এরকম ঘটনা হয়তো ঘটতো, যার জন্য এইসব ঘটনাগুলো চোখের সামনে এখনো পর্যন্ত সেই সত্যি হয়েই আছে, সত্যি ঘটনা মনে হয় সত্যি যদি হয়েই আছে। ভগবানকে যদি যে মানবে তাকে এই আত্মা ভূত প্রেতদেরও মানতে হয়, মানে সবকিছুর একটা নেগেটিভ হ্যাঁ, পজিটিভ দুটোই আছে, হ্যাঁ, দুটো যেমন মিলিয়ে ঠাকুর আমরা থাকবো। আছে তেমনি সে ভূত প্রেতও আছে। হুম। হ্যাঁ, এখন হয়তো শোনা যায় না, কিন্তু মানে আগেকার এগুলো খুবই শোনা যেত দুটো মুখের গল্প, মধ্যে। দুটো গল্পই বেশ অনেকটাই গায়ে কাটা দেওয়ার মতন গল্প। কতটা কি আহ আপনাদের বলে আর কি কতটা ফিল করানো হয়েছে গেছে কতটা, তো ওটা জাস্ট আমি সামনে মায়ের সামনে বসে শুনছি গল্পটা, আমার তো এরকমই লাগছে। এবার জানি না মা হয়রা তো সামনে বসেছে, তাও এটাই হচ্ছে ব্যাপার। তো যদি ভাগ্য ভালো কথা আমি যদি দেখতাম তাহলে হয়তো আপনাদেরকে আরো ভালো করে বেটার বলতে পারবো, যদিও বা মা এরা অতটা ভালো স্টোরি টেলার না, যদিও বা আমিও অতটা স্টোরি টেলার না। ভাবলাম যে কিছু কিছু ইনসিডেন্ট আপনাদের চোখের সামনে বা আপনাদের তুলে ধরা উচিত, তাই আমি এই ছোট চ্যানেলটি খুললাম যেটার নাম হচ্ছে ছায়ের কথা। আর এই দুটো গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ইউটিউবে যদি শুনে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। স্পটিফাইতে আমরা অ্যাভেলেবেল আছি, স্পটিফাই থেকে যদি তোমরা শুয়ে থাকো তাহলে স্পটিফাইতে একটা হার্ট রিয়েক্ট করে দিও এই মানে এই গল্পটাতে। আর ফলো করে রেখো, এরকম ইন ফিউচার আরো অনেক গল্প বা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে ফেসবুক পেজটা লাইক করে দিও। তো আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি আরো আপনাদের আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো যদি গল্প এরকম আপনারা শেয়ার করতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন 6289136713, এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। আর এখানে শেয়ার করার পর আমরা ওটা শুনবো, আমাদের টিম শুনবে, শোনার পর যদি পছন্দ হয় তাহলে আপনাকেও এরকম স্টোরি টেলিং এর জন্য আমরা ইনভিটেশন পাঠাবো, আপনারাও এসে আমাদের স্টুডিওতে স্টোরি বলতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে। তো আজকে এতটাই থাক, দেখা হবে আবার নতুন গল্প বা নতুন ঘটনার সাথে। তো যাওয়া যাক। থ্যাংক ইউ।